গল্পের শুরুতেই আমরা চলে যাই একটা অফিসে, যেখানে প্রায় 15 মিনিট ধরে কর্মচারীদের বোরিং ডেইলি রুটিন দেখানো হয়। দৃশ্যটা কেমন জানেন? ধরুন আপনি একজন সাধারণ চাকরিজীবী, সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কোনো মতে নাকে মুখে গুজে অফিসের উদ্দেশ্যে দৌড় দিলেন। বাস, ট্রেন বা বাইক যেটাতেই যান না কেন, জ্যাম ঠেলে ঘেমে নিয়ে অফিসে পৌঁছালেন। আর অফিসে পৌঁছে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর প্রথম কাজটা কি হয়? ঠিক ধরেছেন, একটু ফাঁকিবাজি বা যাকে বলে মোল মাছ ধরা। অফিসের পরিবেশটাও ঠিক তাই। কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ গেম খেলছে, কাজের বালাই নেই। এই অবস্থা চলে সকাল 10টা পর্যন্ত। হঠাৎ রিসেপশনের মেয়েটা সবাইকে ইশারা দেয়, আর অমনি সবাই এমন ভাব ধরে যেন তারা দুনিয়ার সবচেয়ে ব্যস্ত কর্মী। ঘটনা কি? আসলে সিসিটিভিতে দেখা গেছে বস অফিসে ঢুকছেন। বস আসার পর রিসেপশনের মেয়েটা দৌড়ে গিয়ে রিপোর্ট দেয় কে লেট করেছে, কে নতুন জয়েন করেছে, এইসব। এরপর বস কিছু কাজের নির্দেশ দেন এবং অফিসের এক মোটাসোটা দিদিমণি সেই কাজগুলো বুঝিয়ে দিতে চলে যান। বস নিজের কেবিনে ঢোকার পর আবার সেই আগের অবস্থা। কেউ আড্ডা দিচ্ছে, কেউ ফোন টিপছে, কেউ লুকিয়ে চা খেতে যাচ্ছে। এমনকি অফিসের ক্লিনিং মাসিমাও ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করার ভান করছে। মানে বস আসার আগে তারা প্রকাশ্যে ফাঁকিবাজি করছিল, আর এখন লুকিয়ে করছে। আসলে এই অফিসে কেউ ঠিকমতো কাজই করে না। এখন প্রশ্ন হলো, এটা কিসের অফিস? ভাই সেটা জেনে লাভ নেই, কারণ এখনই এখানে বড়সড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে। মিটিং চলাকালীন অফিসের এক গোফওয়ালা লোক একটা ফোন পায় এবং বসের কেবিনের দিকে যায়। বসের কেবিনটা কাঁচের তৈরি, তাই বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরে কেউ নেই। কর্মচারীরা জানায় বস ওয়াশরুমে গেছেন। লোকটা ওয়াশরুমের দরজায় গিয়ে নক করে, কিন্তু কোনো সাড়া নেই। সে জোরে জোরে ডাকতে থাকে, বস, ইমার্জেন্সি, বস। এভাবে প্রায় 3 মিনিট ধরে ডাকাডাকি আর দরজায় ধাক্কাধাক্কি করার পরেও ভেতর থেকে টু শব্দটিও আসে না। দরজা ভেতর থেকে লক করা। এবার লোকটা ঘাবড়ে যায়। সে চিৎকার করে ওয়াশরুমের চাবি আনতে বলে। এই হট্টগোলে অফিসের বাকিরাও জড়ো হয়ে যায়, কারণ ফাঁকিবাজি করলেও মাস শেষে বেতনটা তো এই বসই দেন। তাই তার কিছু হলে সবার বিপদ। চাবি আনার পর যখন দরজা খোলা হয়, সবাই যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। হ্যাঁ, ঠিক যা ভাবছেন তাই, বস মারা গেছেন। গল্পের এই পর্যায়ে থেকেই শুরু হবে আসল গোয়েন্দাগিরি। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও গেস করতে থাকুন খুনি কে হতে পারে। খবর পেয়ে পুলিশ, ফরেন্সিক টিম সব চলে আসে। এই কেসের দায়িত্ব পান একজন হ্যান্ডসাম পুলিশ অফিসার। চলুন তাকে আমরা দাড়ি ভাই বলে ডাকি। দাড়ি ভাই ঘটনাস্থলে পৌঁছাতে না পৌঁছাতেই তার উপরের মহলের ফোন চলে আসে। বস তাকে জানায় এই মৃত ব্যক্তি সাধারণ কেউ নন, মন্ত্রীর খুব কাছের বন্ধু। তাই তদন্তে যেন কোনো গাফিলতি না হয়। দাড়ি ভাই প্রাথমিক তদন্ত শুরু করতেই বুঝতে পারেন ঘটনাটা মোটেও স্বাভাবিক নয়। কেন? কারণ লাশ দেখে বোঝা যাচ্ছে মৃত্যু হয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে, কিন্তু লাশের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। বসের শার্টে কফির দাগ লেগে আছে এবং অফিসের ড্রয়ারে পাওয়া যায় হাঁপানির ইনহেলার। এসব দেখে মনে হচ্ছে বস কফি খাওয়ার সময় শার্টে ফেলে দেন, সেটা পরিষ্কার করতে ওয়াশরুমে যান, আর তখনই তার অ্যাজমা অ্যাটাক হয়। শ্বাসকষ্টে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পান এবং মারা যান। এটা একটা অ্যাক্সিডেন্ট মনে হতে পারে, কিন্তু খটকা লাগে অন্য জায়গায়। ওয়াশরুমের মেঝে একদমই পিচ্ছিল ছিল না, তাই পড়ে যাওয়ার কথা নয়। আর ময়না তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না যে মাথার আঘাতেই মৃত্যু হয়েছে কিনা। তাছাড়া যদি স্বাভাবিক মৃত্যুও হয়, শরীরের তাপমাত্রা এত দ্রুত কমে গেল কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি কেউ শুধু জামা পরিষ্কার করতে যায়, সে কি ভেতর থেকে লক করবে? আর দরজার বাইরে একটা অদ্ভুত আকৃতিতে ভাঁজ করা কাগজের টুকরো পাওয়া যায়, এটা এখানে কেন? এসব ক্লু দেখে দাড়ি ভাই নিশ্চিত হন এটা কোনো দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথায় করা খুন। তিনি লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন এবং অফিস সিল গলা করে দেন। খুনি ধরা না পড়া পর্যন্ত কেউ বাইরে যেতে পারবে না। দাড়ি ভাই এবার ওয়াশরুমটা খুব ভালো করে চেক করতে শুরু করেন। ফ্লোরে রক্তের দাগ ঠিক আছে, পড়ে গিয়ে মাথা ফাটলে এমনই হয়। কিন্তু দরজার হাতলটা অদ্ভুত। হাতলে দুটো আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ধারালো কিছু নয়, বরং নখের আঁচড়। দাড়ি ভাই ভাবলেন লকে কোনো সমস্যা আছে কিনা। চাবি দিয়ে লক খোলা বিশেষজ্ঞ ডেকে আনা হলো, কিন্তু সে নিশ্চিত করল লক একদম ঠিক আছে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল বস সত্যিই নিজের গায়ে কফি ফেলেছিলেন এবং ওয়াশরুমে যাওয়ার সময় তার জামা ভেজা ছিল। লাশ উদ্ধারের সময় ওয়াশরুমের জলের কলও ছাড়া ছিল। সব কিছুই দুর্ঘটনার দিকেই ইঙ্গিত করছে। কিন্তু দাড়ি ভাইয়ের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বস কেন দরজা লক করেছিলেন, আর দরজার হাতলে আঁচড় কেন? তার মানে বস দরজা খোলার চেষ্টা করেছিলেন কিন্তু খুলতে পারেননি। তখন একজন বয়স্ক পুলিশ অফিসার বলেন, স্যার, আমারও অভ্যেস আছে বাথরুমে ঢুকে দরজা লক করার। হতে পারে বস পড়ে গিয়ে আবার ওঠার চেষ্টা করেছিলেন দরজা খোলার জন্য, কিন্তু তার আগেই নেন হ্যাবান। দাড়ি ভাই সেটা উড়িয়ে দেন, কারণ ফ্লোরে নড়াচড়ার কোনো চিহ্ন নেই।
অর্থাৎ বস পড়ে যাওয়ার পর আর নড়েননি। এরপর জানা গেল বস বাথরুমে থাকাকালীন 3 জন মহিলা ওয়াশরুমের দিকে গিয়েছিলেন, কিন্তু তারা শুধু জল নিতে গিয়েছিলেন এবং তাদের টাইমিং চেক করে দেখা গেল তাদের পক্ষে খুন করে আসা সম্ভব নয়। তাহলে বস মারা গেলেন কিভাবে? যারা ডিটেকটিভ গল্প পড়েন তারা বুঝে গেছেন এটা একটা ক্লাসিক লকড রুম মিস্ট্রি, মানে বদ্ধ ঘরের ভেতরে খুন যেখানে ঢোকা বা বের হওয়ার কোনো রাস্তা নেই। রহস্য যখন জট পাকাচ্ছে তখন দাড়িভাই তদন্তের মোড় ঘুরিয়ে দেন। তিনি বসের ব্যাকগ্রাউন্ড চেক করেন। বসের নাম জন, তার কোনো স্ত্রী ছেলে মেয়ে, শুধু আমেরিকায় এক ভাই আছে, প্রচুর সম্পত্তির মালিক, তাই টাকার জন্য খুন হওয়ার সম্ভাবনা কম। জনের এক বিজনেস পার্টনার আছে যার নাম গিবসন, যে ব্যবসার কাজে দুবাই থাকে। জনের মৃত্যুর খবর পেয়ে সে রওনা দিয়েছে। জনের অবর্তমানে এই গিবসনই লাভবান হবে। দাড়িভাই সবার ফোন চেক করালেন এবং যে লোকটা প্রথম লাশ দেখেছিল তাকে জেরা শুরু করলেন। লোকটা জানায় সে মিটিংয়ে ছিল, তখন গিবসন তাকে দুবাই থেকে ফোন করে বলে জনের ফোন পাওয়া যাচ্ছে না, একটু খোঁজ নিতে। তখন সে গিয়ে লাশ পায়। সন্দেহজনক হলো এই লোকটা আগে গিবসনের সাথে দুবাইতে কাজ করত। যদি গিবসন খুনি হয় তবে এই লোকটা তার প্রধান সহযোগী হতে পারে, কিন্তু তার কথায় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। এরপর সিকিউরিটি গার্ডকে জেরা করা হলো যে চাবি এনেছিল। সে জানায় সে হাতুড়ি দিয়ে কাজ করছিল, তখন তাকে ডাকা হয়। চাবি শুধু তার কাছেই থাকে। এরপর দাড়িভাই অফিসের বাকিদের জেরা করতে শুরু করেন। সবাই জন সম্পর্কে ভালো কথাই বলল, কিন্তু জেরার এক পর্যায়ে একটা মেয়ের ব্যাগে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ পাওয়া যায়। এই ওষুধগুলো সাধারণ ফার্মেসিতে পাওয়া যায় না, প্রেসক্রিপশন লাগে। দাড়িভাই সাথে সাথে লোক লাগিয়ে দিলেন এই ওষুধের সোর্স বের করতে। এরপর আরেকজন কর্মচারীর আঙুলে ব্যান্ডেজ দেখা যায়। সে বলে সকালে টেবিলের কোণায় লেগে কেটে গেছে। টেবিল চেক করে দেখা গেল সত্যিই সেখানে ধারালো কোণা আছে। ঠিক তখনই বয়স্ক পুলিশ অফিসার লক্ষ্য করেন নতুন জয়েন করা এক কর্মী লুকিয়ে তার ব্যাগে কিছু একটা ভরছে। তাকে জিজ্ঞেস করতেই সে দৌড় দেয়, কিন্তু পালাবে কোথায়? পুরো অফিস পুলিশে ঘেরা। তাকে ধরে ফেলার পর দেখা গেল তার ব্যাগে এক প্যাকেট ড্রাগস। এই খুনের সাথে এর সম্পর্ক না থাকলেও তাকে অ্যারেস্ট করা হলো। ইতিমধ্যে দুবাই থেকে পার্টনার গিবসন চলে আসে। সে খুব স্বাভাবিক আচরণ করে, জানায় গত সপ্তাহে এক বন্ধুর বিয়েতে সে দেশে এসেছিল, কিন্তু জনের সাথে দেখা করেনি, ফোনেই কথা হয়েছে। দাড়িভাই তখন তাকে জিজ্ঞেস করেন জনের মৃত্যুর পর তো সব মালিকানা তার হবে। গিবসন তখন একটা চুক্তিপত্র দেখায় যেখানে লেখা জনের মৃত্যুর পর সব সম্পত্তি তার ভাই পাবে, গিবসন নয়। মানে গিবসনের খুনের মোটিভ বা উদ্দেশ্য নেই। ব্যবসার শত্রুদের কথা জিজ্ঞেস করলে সে বলে ব্যবসা মানেই যুদ্ধ, এখানে সবাই শত্রু। কোনো প্রমাণ না পাওয়ায় গিবসনকে ছেড়ে দেওয়া হয়, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সে দেশ ছাড়তে পারবে না। গিবসন চলে যাওয়ার পর দাড়িভাই অফিসের বাইরে এসে একটু হাওয়া খেতে দাঁড়ান। হঠাৎ তার চোখ যায় পার্কিংয়ে থাকা একটা গাড়ির দিকে। গাড়ির গায়ে একটা অদ্ভুত নকশা বা সিম্বল আঁকা আছে। এই সিম্বলটা দাড়িভাইয়ের খুব চেনা, কারণ কিছুদিন আগে তিনি এক নিউরোসার্জনের কাছে গিয়েছিলেন, তখন সেই ডাক্তারের মেয়ে তার গাড়িতেও ঠিক একই সিম্বল এঁকে দিয়েছিল। ঠিক তখনই দাড়িভাইয়ের কাছে একটা ফোন আসে। ওই যে মেয়েটার ব্যাগে ঘুমের ওষুধ পাওয়া গেছিল, সেই ওষুধের প্রেসক্রিপশন আর শিডিউলের খোঁজ পাওয়া গেছে। আর অবিশ্বাস্য ব্যাপার হলো সেই প্রেসক্রিপশনটা দিয়েছে ওই একই নিউরোসার্জন যার মেয়ের আঁকা সিম্বল গাড়িতে দেখা যাচ্ছে। কি অদ্ভুত সমাপেতন! দাড়িভাই দ্রুত অফিসে ফিরে জিজ্ঞেস করেন, বাইরে ওই কালো গাড়িটা কার? তখন অফিসের এক মাঝবয়সী টাকলু লোক ভয়ে ভয়ে হাত তোলে, বলে গাড়িটা তার। দাড়িভাই তখন ইশারা করতেই তার অ্যাসিস্ট্যান্ট ওই টাকলু লোকটার ফোন চেক করার জন্য নিয়ে নেয়। ফোনের ম্যাপ হিস্ট্রি চেক করতেই চোখ কপালে ওঠার জোগাড়। আরে, এই লোকটাও তো সেই নিউরোসার্জন ডাক্তারের বাড়িতে গিয়েছিল। দাড়িভাই গভীর চিন্তায় পড়ে যান, কিন্তু তখনই আরেকজন পুলিশ এসে বলে, স্যার ভুল হয়ে গেছে, ওটা টাকলু ভাইয়ের ফোন না, ওটা অফিসের অন্য একটা মেয়ের ফোন। দাড়িভাই অবাক হয়ে বলেন, মানে তার মানে মেয়েটাও ওই ডাক্তারের কাছে গিয়েছিল? এরপর তিনি টাকলু লোকটার আসল ফোন চেক করেন, আর আপনারা বিশ্বাস করবেন না, সেই ফোনেও দেখা যায় সেও ওই একই ডাক্তারের বাড়িতে গিয়েছিল। দাড়িভাইয়ের সন্দেহ তখন বিশ্বাসে পরিণত হতে থাকে। তিনি অফিসের বাকি সবার ফোন সিজ করে চেক করার অর্ডার দেন, আর রেজাল্ট যা আসে তা শুনে আপনিও চমকে যাবেন। এই অফিসের মোট 15 জন কর্মচারীর মধ্যে 13 জনই বিভিন্ন সময় ওই নির্দিষ্ট ডাক্তারের বাড়িতে গিয়েছিল। এটা কোনোভাবেই কাকতলীয় হতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই বড় কোনো ঘাপলা আছে। আর দেরি না করে দাড়িভাই সোজা গাড়ি নিয়ে চলে যান সেই নিউরোসার্জন বিশেষজ্ঞের বাড়িতে। এই ডাক্তার দাড়িভাই পূর্ব পরিচিত, কারণ এর আগেও অনেক কেসের ব্যাপারে তিনি ডাক্তারের সাহায্য নিয়েছেন। দাড়িভাই ডাক্তারের সামনে গিয়ে সরাসরি প্রশ্ন করেন, আপনি কি ওয়েড কোম্পানির কর্মচারীদের চেনেন? ওয়েড কোম্পানি মানে মৃত বস জনের কোম্পানি।
এই নামটা শোনা মাত্রই ডাক্তারের হাত থেকে হাতের বইটা ধপাস করে পড়ে যায়। ডাক্তার আমতা আমতা করে বলেন, হাত ফসকে পড়ে গেছে। কিন্তু দাড়ি ভাই বুঝে যান ডাল মে কুছ কালা হ্যায়। তিনি ডাক্তারকে চেপে ধরেন। ডাক্তার প্রথমে অস্বীকার করেন, বলেন রোগী দেখার সময় আমি তাদের পেশা জিজ্ঞেস করি না। দাড়ি ভাই তখন বলেন, দেখুন একটা অফিসের 13 জন লোক আপনার কাছে এসেছে, এটা কি কোইন্সিডেন্স? ওই কোম্পানির বস জন খুন হয়েছেন। আপনি সত্যিটা না বললে আমি কিন্তু আমার মতো করে তদন্ত করব, তখন আপনি ফেঁসে যাবেন। পুলিশের চাপ খেয়ে ডাক্তার অবশেষে মুখ খোলেন। তিনি বলেন, হ্যাঁ আমি ওয়েড কোম্পানি সম্পর্কে জানি, আসলে আমি একটু বেশিই জানি। এরপর ডাক্তার যে কাহিনী শোনালেন তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। ঘটনার শুরু 1 বছর আগে। ওই অফিসের রিসেপশনের সেই মোটা মেয়েটা প্রেগনেন্ট ছিল। অনেক চিকিৎসার পর সে কনসিভ করেছিল, কিন্তু ডেলিভারির কয়েক সপ্তাহ আগে হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় বাচ্চাটা 24 ঘন্টা আগেই পেটের ভেতর মারা গেছে। ডাক্তারের স্ত্রী, যিনি একজন গাইনোকোলজিস্ট, তিনি মেয়েটার ব্লাড টেস্ট করে দেখেন রক্তে অদ্ভুত এক ধরনের রাসায়নিক পদার্থ মিশে আছে। এর কিছুদিন পর ওই অফিসেরই 2 যুবক ডাক্তারের কাছে আসে প্রচণ্ড মাথা ব্যথা আর ইনসমনিয়া বা অনিদ্রার সমস্যা নিয়ে। টেস্ট করার পর তাদের রক্তেও হুবহু একই কেমিক্যাল পাওয়া যায়। ডাক্তার তখন তাদের জিজ্ঞেস করেন, তোমাদের অফিসে আর কারো কি কোনো শারীরিক সমস্যা আছে? খোঁজ নিয়ে জানা যায় অফিসের প্রায় সবারই অদ্ভুত সব সমস্যা হচ্ছে। কারো চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, কারো দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, কারো আবার হাতের নখ খসে পড়ছে। ছোটখাটো সমস্যা মনে হলেও বিষয়টা গুরুতর। ডাক্তার তখন তাদের অফিসের খাবার আর জল লুকিয়ে টেস্ট করান, আর রিপোর্টে দেখা যায় অফিসের ফিল্টারের জল আর খাবারে এক মারাত্মক মিউটাজেন বা ডিএনএ পরিবর্তনকারী বিষাক্ত কেমিক্যাল মেশানো আছে। ডাক্তার এরপর জনের কম্পিউটার হ্যাক করে কিছু ডেটা বের করেন। সেখানে দেখা যায় জন এবং তার ভাই মিলে আমেরিকায় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালায়। তারা গোপনে একটা ভাইরাসের অ্যান্টিডোট বা প্রতিষেধক বানাচ্ছিল, আর এই প্রতিষেধক টেস্ট করার জন্য জন তার নিজের অফিসের কর্মচারীদের গিনিপিগ হিসেবে ব্যবহার করছিল। দিনের পর দিন তাদের খাবারে বিষ মিশিয়ে পরীক্ষা করা হয়েছে। এর ফলে কর্মচারীদের শরীরে যে ক্ষতি হয়েছে তা পার্মানেন্ট। যে অন্ধ হচ্ছে সে চিরকাল অন্ধই থাকবে, যার চুল পড়েছে তা আর গজাবে না। ডাক্তার যখন এই নিঠুর সত্যটা কর্মচারীদের জানান, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সব শুনে দাড়ি ভাই বুঝতে পারেন কেন অফিসের সবাই মিলে বসকে খুন করতে চাইবে। এটা নিছক খুন নয়, এটা তাদের যন্ত্রণার প্রতিশোধ। অফিসে ফিরে দাড়ি ভাই সবাইকে ছেড়ে দেন। তিনি রিপোর্টে লিখে দেন যে বসের মৃত্যু একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ছিল। বয়স্ক পুলিশ অফিসার এটা শুনে খুশি হয়ে বলেন, আমি তো আগেই বলেছিলাম এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু জন আসলে কিভাবে মারা গেল? পোস্টমর্টেম রিপোর্ট বলছে বিষ নেই, মারধরের দাগ নেই, হার্ট অ্যাটাকও নয়। তাহলে মৃত্যু হলো কিভাবে? এবার আমি আপনাদের সেই মাস্টার প্ল্যানটা বুঝিয়ে বলছি। এটা ছিল একটা পারফেক্ট মার্ডার প্ল্যান, যেখানে সবাই মিলে ধাপে ধাপে কাজ করেছে। খুনের প্ল্যানটা ছিল এরকম। প্রথমত তারা মাসের পর মাস বসের রুটিন ফলো করেছে। ঘটনার দিন প্রথমে একজন মেয়ে জলের বোতল ভরার ভান করে ওয়াশরুমে থেকে সে দরজার লকের মেকানিজমে একটা কাগজ গুঁজে দেয়। এর ফলে দরজাটা বাইরে থেকে লক মনে হলেও আসলে লক হয় না, কিন্তু কেউ ভেতরে ঢুকে দরজা লাগালে কাগজটা পড়ে যায় এবং তখন দরজা পার্মানেন্টলি লক হয়ে যায়। দ্বিতীয়ত, একজন কর্মচারী তার গাড়িতে করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সিলিন্ডার নিয়ে আসে এবং অফিসের পেছনের ভেন্টিলেশনের কাছে গাড়িটা পার্ক করে। তৃতীয়ত, যে লোকটা সাইকেলে করে দেরিতে এসেছিল সে আসলে দেরিতে আসেনি। সে ওই সময় গাড়ির সিলিন্ডার থেকে একটা পাইপ ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। চতুর্থত, অফিসের ভেতরে থাকা 3 জন কর্মচারী কফি ব্রেকের নাম করে এমন জায়গায় বসে যাতে সিসিটিভিতে তাদের দেখা যায়, কিন্তু তাদের মধ্যে একজন কৌশলে পাইপটা সেট করে দিয়ে আবার ফিরে আসে। ওদিকে ক্লিনিক মাসিমা কফি মেশিনে কাগজ দিয়ে জ্যাম লাগিয়ে দেয় যাতে কফি ছলকে বসের গায়ে পড়ে। পঞ্চমত, আরেকজন মেয়ে প্রচুর স্ন্যাক্স খেয়ে আবর্জনা জমায় যাতে ক্লিনিক মাসিমা সেগুলো পোড়ানোর নাম করে ধোঁয়া সৃষ্টি করতে পারে। এই ধোঁয়া আর পাইপ আড়াল করতে সাহায্য করে। ঘটনার সময় সব কিছু প্ল্যান মতো হয়। বস কফি জামায় ফেলে পরিষ্কার করতে ওয়াশরুমে ঢোকেন। দরজা লাগাতেই সেই কাগজ পড়ে গিয়ে দরজা লক হয়ে যায়। বাইরে থেকে পাইপ দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়া হয়। অক্সিজেন না পেয়ে বসের শ্বাসকষ্ট শুরু হয়, যেহেতু তার হাঁপানি ছিল। তিনি দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু বাইরে থেকে একজন লকের ফুটো ব্লক করে রাখে। বসের বাঁচার আর্তনাদ যাতে কেউ শুনতে না পায়, সেজন্য ক্লিনিক মাসিমা ঠিক দরজার কাছে ভ্যাকিউম ক্লিনার চালিয়ে বিকট শব্দ করতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই বস মারা যান। এরপর গ্যাস বন্ধ করে পাইপ সরিয়ে ফেলা হয়, আবর্জনার সাথে প্রমাণ পুড়িয়ে ফেলা হয়, আর লকের ফুটো পরিষ্কার করে দেওয়া হয়। সবশেষে সবাই এমন ভাব করে যেন কিছুই হয়নি, শুধু একটাই ভুল হয়েছিল। দরজার সেই কাগজের টুকরোটা তারা সরাতে ভুলে গিয়েছিল।
যেটা দাড়ি ভাই পেয়েছিলেন। দাড়ি ভাই সব রহস্য ভেদ করলেও কাউকে গ্রেফতার করেন না, কারণ পুলিশ হলেও তিনি একজন মানুষ। তিনি জানেন আইন সব সময় ন্যায় বিচার করতে পারে না। এই লোকগুলো যা করেছে তা নিজেদের জীবন আর ভবিষ্যৎ ধ্বংস করার প্রতিশোধ হিসেবে করেছে, তাই তিনি চোখ বন্ধ করে তাদের চলে যেতে দেন। তবে গল্প এখানেই শেষ নয়। দাড়ি ভাই গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছেন সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে, যেখানে বসের পার্টনার গিবসন এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তার মানে এই গল্পের হয়তো আরও একটা পার্ট আসবে ভবিষ্যতে। মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, সত্যি বলতে কি, এই মুভিটা দেখার পর একটা কথাই মনে হয়, পাপ বাপকেও ছাড়ে না। বস জন তার কর্মচারীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিল, বিনিময়ে তাকে জীবন দিতে হলো। দাড়ি ভাই যা করলেন, আইনের চোখে সেটা ভুল হতে পারে, কিন্তু বিবেকের চোখে? আপনারা যদি দাড়ি ভাইয়ের জায়গায় থাকতেন তবে কি করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এত চমৎকার একটা ডিটেকটিভ গল্পের জন্য ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায়, তাই না? এরকম আরও ধামাকেদার মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।